হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক থেকে আমরা আলোচনা করছি। হিসাব বিজ্ঞান আসলো কোথা থেকে, আমাদের সমস্যাটা কি? আমরা এসএসসি লেভেলে যখন বিজনেস স্টাডি গ্রুপে ভর্তি হই, আমাদের কিন্তু কারো ব্যাকগ্রাউন্ড কমার্স থাকে না। আমাদের প্রোগ্রামটা কিন্তু এই জায়গায়, আমরা কেউ সায়েন্স থেকে এই শাখায় আসি, কেউ আর্টস থেকে এই শাখায় আসি। কারণ আমরা যে জায়গায় বসবাস করি, আমরা কিন্তু উত্তরবঙ্গে বসবাস করি, যেখানে আসলে হাই স্কুল লেভেলে কমার্স শাখায় কিন্তু আমাদের নাই বললেই চলে। যেমন আমরা যদি রংপুর ডিস্ট্রিক্টে দেখি, আমরা এসএসসি লেভেলে আমরা কমার্স কম পাবো শহর লেভেলে, কিন্তু গ্রামে যদি তুমি দেখো, যেমন আমরা যে থানা লেভেলে বসবাস করি, তারাগঞ্জ থানায় যাবো, তুমি তারাগঞ্জ থানায় কোন স্কুলে এসএসসি লেভেলে বিজনেস স্টাডি গ্রুপ পাবা না। আমরা গ্রামে কি পাই, তুমি যদি এসএসসি লেভেলে অধ্যয়ন করো, নাই তোমাকে সায়েন্স নিতে হবে অথবা তোমাকে আর্টস নিতে হবে। এটা হচ্ছে আগের কারিকুলাম অনুযায়ী। আর এখন তো একমুখী শিক্ষা, তাই না? এখন তো সায়েন্স আর্টস কমার্স এসএসসি লেভেল পর্যন্ত নাই, সবাই একই জিনিস করবে ঢালা। সায়েন্সও নাই, আর্টসও নাই, আবার বিজনেস স্টাডি যে গ্রুপটা আছে, যেটাকে আমরা কমার্স নামে জানি, এটাও কিন্তু আমাদের নাই। কারণ আমরা ঢালা একমুখী শিক্ষা করবো। ওকে, ইন্টারমিডিয়েটে গিয়ে আমরা কি করবো, এই গ্রুপগুলো সেকশন করবো। কেউ সায়েন্সে পড়বো, কেউ আর্টসে পড়বো, কেউ বিজনেস স্টাডি গ্রুপে পড়বো। ওকে, তা যাই হোক, আমরা অনেকে ইন্টারমিডিয়েটে এসে কিন্তু কমার্স শাখায় ভর্তি হয়ে কিন্তু আমরা এই সাবজেক্টটা একটু সমস্যার সম্মুখীন হই। কেন সমস্যার সম্মুখীন হই? কারণ এই সাবজেক্ট সম্পর্কে আমাদের কিন্তু পূর্ব অভিজ্ঞতা নাই। প্রবলেমটা কিন্তু এই জায়গায় ফেসটা হয়, যে আসলে এই সাবজেক্টটা আমরা কিভাবে পড়লে বা কি করলে আমরা ভালো কিছু করতে পারবো বা বুঝতে পারবো। দেখা যায় স্যাররা যেভাবে ক্লাস করায় তাতে কিন্তু স্টুডেন্টরা বুঝে উঠতে পারে না, মনে করে যে না হিসাব বিজ্ঞান মানে এইভাবেই পড়তে হবে। আসলে এটা কিন্তু ভুল ধারণা। হিসাব বিজ্ঞানও এটা একটা অঙ্কের সাবজেক্ট, এটাও কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস আছে যে কিভাবে পড়লে আমি প্রত্যেকটা ম্যাপ অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক আমরা ভালোভাবে বুঝতে পারবো। এই জন্য আমাকে কি করতে হবে, একদম রুট লেভেল থেকে এটা বুঝতে হবে যে হিসাব বিজ্ঞান যে আমি করবো, হিসাব বিজ্ঞান মানে কি, যে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো সংগঠিত হচ্ছে আমরা সুনির্দিষ্ট নিয়মে হিসাবের বইতে রেকর্ড করে আমরা আর্থিক ফলাফল নির্ণয় করে তৃতীয় পক্ষকে সরবরাহ করবো। ঠিক আছে, তাহলে সুনির্দিষ্ট নিয়মে আমরা কি করবো, হিসাবগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করবো। এই জ্ঞানটা আমরা অর্জন করব এই কোর্সটা শিখার মাধ্যমে। ওকে, এখন একটা ব্যবসায় প্রতিষ্ঠানে প্রথমে কিছু ঘটনার সৃষ্টি হয়। তারপরে প্রতিদিন তুমি যখন একটা ব্যবসায় প্রতিষ্ঠান কন্টিনিউ করবো, অর্থাৎ একটা তুমি যদি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক হও, তোমার কাজ কি হবে, তুমি সকালে এসে প্রতিষ্ঠানটা খুলবা, খুলে তুমি প্রতিদিন কেনা বেচা করবা, তার মানে পণ্য ক্রয় করবা, পণ্য বিক্রি করবা, এবং আরো অন্যান্য কিন্তু অ্যাক্টিভিটিস পরিচালনা করবা। এটা তো তোমার প্রতিদিন কাজ হবে নাকি? এই যে তুমি এত কাজ তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে কন্টিনিউ করতেছো, এই কাজগুলোকে আমরা এক একটা ঘটনা বলি। ঘটনা মানে কি, আমাদের দৃষ্টিসীমার মধ্যে যা ঘটে তাই ঘটনা। হিসাব বিজ্ঞানে এই ঘটনাগুলোকে আমরা দুই ভাবে বিভক্ত করি। আমরা গত ক্লাসে এটা শিখছি, অনার্থিক ঘটনা আর আর্থিক ঘটনা, এই দুইভাবে বিভক্ত করি। অনার্থিক ঘটনা মানে যে ঘটনার দ্বারা কারবারে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, কারবারে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, এগুলাকে অনার্থিক ঘটনা বলে। অনার্থিক ঘটনা মানে এটার দ্বারা কারবারে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কোনো কিছু বাড়বেও না, কোনো কিছু কমবেও না। এটা আমি এক্সাম্পল দিচ্ছি। যেমন এক্সাম্পল হচ্ছে, আমি 1000 টাকার পণ্য ক্রয়ের অর্ডার দিলাম। 1000 টাকার পণ্য ক্রয়ের আমরা দিলাম অর্ডার। কি দিলাম? অর্ডার। এই অর্ডার বিষয়টা কিন্তু আমরা সবাই জানি। অর্ডার বলতে আসলে কি বুঝি, এটা অর্ডারের বাংলা হচ্ছে, আমরা কিন্তু অনেকে জানি না অর্ডারের বাংলা কি। অর্ডার মানে ফরমাইশ। অর্ডার মানে কি? ফরমাইশ। আমরা 1000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ দিলাম। এই যে আমি 1000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ দিলাম, এখানে কিন্তু টাকা আছে। আমি বলছি আর্থিক অবস্থার পরিবর্তন করবো না, টাকা থাকলেই যে লেনদেন হবে এমন না, বা টাকা থাকলেই যে আর্থিক ঘটনা হবে এমন না। আমি যে 1000 টাকার পণ্য ক্রয়ের অর্ডার দিলাম, এখানে কিন্তু 900 টাকা কমবেও না, আবার পণ্যটা বাড়বেও না। কেবল আমি অর্ডার দিছি, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে কি যেখানে আমি অর্ডার দিলাম, যে কোম্পানির পণ্য আমি কিনবো, তারা কি আমাকে মাল ডেলিভারি দিবে? বলো দিবে? এটা আমরা সবাই বুঝি, এই জিনিসটা তো আমরা জানি। আমরা ব্যবসায় প্রতিষ্ঠান আমাদের না থাকলে এই প্রক্রিয়াটাও আমরা বুঝি, যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান তুমি যখন শুরু করবা, তুমি চাইলে দোকানে বসে অনেকগুলো মাল কিনতে পারবা। বিভিন্ন কোম্পানির প্রতিনিধি আসবে, তাদেরকে তুমি অর্ডার করতে পারবা। তুমি যখন তাদেরকে অর্ডার করবে, অর্ডার করার সঙ্গে সঙ্গে কি তারা মাল ডেলিভারি দিবে? বলো দিবে? তুমি আজকে অর্ডার করবা, কালকে বা আগামী পরশু তারা তোমাকে মাল ডেলিভারি দিবে। যখন তোমাকে মাল ডেলিভারি দিবে, তুমি তখন তাকে টাকা দিবে না, তখন লেনদেন হবে।
তার আগে কি লেনদেন হবে? তাহলে এটা আমরা কিন্তু গতদিন এই বিষয়ে আলোচনা করছি যে আসলে অর্থ থাকলেও কি ঘটনা হবে না, কারণ আমরা অনেকে বুঝি যে অর্থ আছে মানে আর্থিক ঘটনা। আপনার অর্থ আছে মানে কি আর্থিক ঘটনা? কখনোই হবে না। অর্থের সাথে আর্থিক ঘটনার কোনো সম্পর্ক নেই। আর্থিক ঘটনার সাথে সম্পর্ক কি? আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন মানে কি? কোনো কিছু বাড়াবার কমা, কোনো কিছু বাড়াবার কমা। যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে কি হবে? কি হবে? আর্থিক ঘটনা। যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয়, এটা কিন্তু আমাকে আগে শুরুতে বুঝতে হবে। যদি আমি অ্যাকাউন্টিংটা বুঝতে চাই, আমাদের প্রবলেমটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা সায়েন্স থেকে আসছি, আমরা আর্টস থেকে আসছি, এই সাবজেক্টটাই কিন্তু আমরা আসলে বুঝার চেষ্টাও করি না বা আমরা কম বুঝতে পারি। প্রবলেমটা কিন্তু এই জিনিসগুলো না জানার কারণে। ওকে, তাহলে আমরা গত ক্লাসে ঘটনা দুই প্রকার জানছি, অনার্থিক ঘটনা, আর্থিক ঘটনা। যেটা আর্থিক ঘটনা আমরা জানছি এটা লেনদেন। আর্থিক ঘটনা, এই আর্থিক ঘটনাকে আমরা কি বলি? লেনদেন বলি। আর্থিক ঘটনাই আমার লেনদেন। এখন আমি তোমাদের বলছি লেনদেন, এখানে দুইটা আবার শব্দ আছে, আদান এবং প্রদান। লেনদেন হচ্ছে আদান এবং প্রদান। আদান ও প্রদান। আদান ও প্রদান মানে কি? আমি কিছু নিব, পক্ষান্তরে আমাকে কিছু দিতে হবে। আমি কিছু নিব, পক্ষান্তরে কি? আমাকে কিছু দিতে হবে। তাহলে এটাকে আমি যদি ভাঙ্গি লেনদেন, তাহলে আমি কয়টা আরো শব্দ পাবো? দুইটা, আদান এবং প্রদান। আদান বলতে গ্রহণ, আমি যদি কোনো কিছু গ্রহণ করি আমাকে পক্ষান্তরে কোনো কিছু দিতে হবে। ঠিক আছে? আর এই লেনদেন জিনিসটা আসলো কোথা থেকে? সরাসরি কি লেনদেন আসছে? আগে আসছে ঘটনা। ঘটনাটাকে আমি কয় ভাগে ভাগ করলাম? অনার্থিক ঘটনা, আর্থিক ঘটনা। এই যে আমাকে রুট লেভেলে যেতে হবে, একদম মানে একদম ভিত্তিটা কোথায় হিসাব বিজ্ঞানের, শুরুটা কোথায়, এটা যতক্ষণ না আমি শনাক্ত করতে পারবো আমার তো মাথায় আসবে না যে আসলে আমি এখানে তো অঙ্কগুলো করতেছি, এগুলো কিভাবে আমি করবো বা এটা কেন করতেছি। ওকে, তাহলে আমাকে আগে বুঝতে হবে ঘটনা দুই প্রকার, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। অনার্থিক ঘটনা এবং আর্থিক ঘটনা। যেটা আর্থিক ঘটনা এটাকে আমি কি বলবো? লেনদেন। ওকে, এখন লেনদেনে আবার কয়টা শব্দ আছে? দুইটা, আদান এবং প্রদান। তাহলে একটা প্রতিষ্ঠানে যে আর্থিক ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, আর্থিক ঘটনাগুলোকে এক একটা কি বলা হয়? লেনদেন বলা হয়। এই প্রতিটি লেনদেনে আবার দুইটা পক্ষ থাকে। এই যে আদান এবং প্রদানের জন্য দুইটা পক্ষ। আদান একটা পক্ষ, প্রদান একটা পক্ষ। পক্ষ বলতে সাইড, যেটা দুটো সাইড আছে, একটা আদান এবং একটা প্রদান। আমি কিছু নিব, পক্ষান্তরে আমাকে কিছু দিতে হবে। এই যে আমি কিছু নিব, এটা একটা পক্ষ, আমি কিছু দিব, এটা একটা পক্ষ। কথা বুঝতে পারছো? প্রত্যেকটা লেনদেনে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কয়টা পক্ষ থাকবে? দুইটা। সর্বনিম্ন দুইটা, সর্বোচ্চ দুইটা পক্ষ ছাড়া কি লেনদেন হবে? শুধু আদান আছে, তোমার হচ্ছে প্রদান নাই। শুধু প্রদান আছে, আদান নাই, লেনদেন হবে? লেনদেন হতে গেলে কয়টা থাকতে হবে? আদানও থাকতে হবে, প্রদানও থাকতে হবে, তাহলে লেনদেন হবে। এই পক্ষগুলোকে আবার এক একটা হিসাব বলা হয়। এই পক্ষগুলাই কি? এক একটা হিসাব, একটা হিসাব। এই পক্ষগুলো আবার এক একটা হিসাব। আমরা এখন চলে আসলাম হিসাবে। এই পক্ষগুলো কি? এক একটা হিসাব। হিসাব প্রধানত আমরা গত ক্লাসে শিখছি তিন প্রকার। হিসাব প্রধানত কয় প্রকার শিখছি গত ক্লাসে? তিন প্রকার। হিসাব প্রধানত তিন প্রকার। এটা একটু লিখি আমি, হিসাব প্রধানত তিন প্রকার। এখন হিসাব প্রধানত তিন প্রকার কি কি? প্রথমে এক, সম্পদ, আমরা গত ক্লাসে জানছি। দুই, আমরা জানছি দায়। তিন, আমরা জানছি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। আমরা হিসাব প্রধানত কয় প্রকার হয়েছি? তিন প্রকার, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে আমি দেখো প্রথমে কি জানলাম? যে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে প্রথমে ঘটনার সৃষ্টি হয়। এই ঘটনাগুলোকে আমরা কয় ভাগে বিভক্ত করি? কয় ভাগে? দুই ভাগে। অনার্থিক ঘটনা, আর্থিক ঘটনা। যেগুলো আর্থিক ঘটনা সেগুলোকে আবার আমি হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলি? লেনদেন। দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা যাচ্ছি। প্রথমে ঘটনা, তারপরে ঘটনা দুই প্রকার, সেখান থেকে আমি প্রবেশ করলাম লেনদেনে। প্রত্যেকটা লেনদেনে কয়টা পক্ষ আছে? দুইটা। কয়টা পক্ষ আছে? এই পক্ষগুলোকে আবার এক একটা কি বলা হয়? হিসাব বলা হয়। এই পক্ষগুলো এক একটা হিসাব বলা হয়। এই হিসাব আবার কয় প্রকার? তিন প্রকার। হিসাব কয় প্রকার? তিন প্রকার, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এখন আমরা যেমন ম্যাথে গাণিতিক সমীকরণ পেতাম এসএসসি লেভেলে, যখন আমরা জেনারেল ম্যাথ করছি বা যারা সায়েন্সে ছিল হায়ার ম্যাথ করছো, তারা কিন্তু তুমি কি করছিলা? বিভিন্ন সমীকরণ পাইছিলা। ম্যাথে অনেক সমীকরণ ছিল না? যেমন আমরা আরেকটা এক্সাম্পল যদি এর গত ক্লাসেও দিছিলাম, ধরো আমি লিখলাম যে 3x = 5। ধরে নাও যে 3x = 5।
এটা গাণিতিক সত্যতা থাকতে পারে না থাকতে পারে, আমরা একটা ধারণা দেওয়ার জন্য। আমরা ম্যাথে এমন সমীকরণ পেয়েছিলাম কিনা, এটাকে আমরা গাণিতিক সমীকরণ বলি। আর ম্যাথে এটাকে আমরা বলতাম বাম সাইড অর্থাৎ লেফট সাইড, এটাকে বলতাম ডান সাইড মানে রাইট সাইড। তাহলে আমরা সমীকরণ বলতে কি বুঝি? লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড মানে তো সমীকরণ। হিসাব বিজ্ঞানেও একটা সমীকরণ আছে, এটা আছে হিসাবের সমীকরণ। কার সমীকরণ? হিসাবের সমীকরণ। হিসাবের সমীকরণটা কি আমরা গত ক্লাসে কিন্তু জানছি। তাহলে আমরা এখন লিখবো হিসাবের সমীকরণ, যেটাকে আমরা বলি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ। আর হিসাব তো প্রধানত 3 প্রকার, এই 3টা হিসাবকে নিয়ে একটা সমীকরণ হবে। সেই সমীকরণটা আমরা কি জানি? সম্পদ ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব। এটাকে আমরা হিসাব সমীকরণ বলি, হিসাব বিজ্ঞানী। আমরা নর্মালি এটা কি বলি? গাণিতিক সমীকরণ। এটা কিন্তু গাণিতিক সমীকরণ না, এটা হিসাবের সমীকরণ। কারণ হিসাব প্রধানত কয় প্রকার? ওই 3টা হিসাবকে নিয়ে আমরা হিসাব বিজ্ঞানে একটা সমীকরণ দাঁড় করালাম, সেটা হচ্ছে সম্পদ ইকুয়াল টু দায় যোগ আধুনিক হিসাব বিজ্ঞান, এটার উপর প্রতিষ্ঠিত। এই জিনিসটাকে আমি তোমাকে আবার ফিল করা বুঝাইছি যে আসলে এক্স্যাক্টলি সম্পদ বলতে কি বুঝি, দায় বলতে কি বুঝি এবং মালিকানা সত্ত্ব বলতে কি বুঝি, তাই না? সম্পদ মানে কি? আমার গচ্ছিত বস্তু, আমার গচ্ছিত বস্তু। ফর এক্সাম্পল, আমার হাতে যে মোবাইলটা আছে, এই যে মোবাইলটা, এই মোবাইলটা কিন্তু আমার। আমি মোবাইলটা কেন ক্রয় করছি? তাই না বলতো? এই যে মোবাইলটা আমি ব্যবহার করার জন্য ক্রয় করছি, ধরো আমি মোবাইলটা ক্রয় করছি 15,000 টাকা, ধরে নাও মোবাইলটা ক্রয় করছি কি 15,000 টাকায়। তাহলে আমার এই 15,000 টাকার সম্পদ বাড়লো না? বাড়লো কিনা? তাহলে আমি মোবাইল ক্রয় করছি কত? তাহলে আমার সম্পদ 15,000 টাকা। দেখো মোবাইল নামক সম্পদ কি? এটা তো আমার সম্পদ, কারণ এটা আমার গচ্ছিত, কারণ এটা তো আমি ব্যবহার করার জন্য ক্রয় করছি। এটা তো উপযোগিতা আছে, তার মানে এটা আমি মিনিমাম যদি ভালোভাবে ব্যবহার করি 4-5 বছর ব্যবহার করতে পারবো। আর এই 4-5 বছর যদি ব্যবহার করা যায়, তার মানে 4-5 বছরের উপযোগিতা। আমি কি এই মোবাইলটা যেখানে সেখানে ফেলিয়ে দিব কেন? কারণ এটার কিন্তু উপযোগিতা আছে, তার মানে এটা ব্যবহারযোগ্য সম্পদ, আমি তো কোথাও ফেলাবো না, তাই না? তাহলে আমার একটা যে মোবাইল কিনলাম কত টাকায় কিনছি? 15,000 টাকায়। তাহলে আমার সম্পদ কত টাকা? 15,000 টাকা। এখন আমি যে মোবাইলটা 15,000 টাকায় কিনলাম, ধরো দোকানদারকে আমি 10,000 টাকা দিলাম। দোকানদারকে কত দিলাম? 10,000 টাকা দিলাম। আমি দোকানে বাকি রাখলাম কত? এই যে 5,000 টাকা বাকি রাখলাম, মানে আমি ঋণী আছি দোকানদারের কাছে। তারপরে আমি এইটা থেকে তোমাকে এই জিনিসটা এক্স্যাক্টলি ফিল করাবো যে হিসেবে আমি হিসাব সমীকরণটা পাইছি, এক্স্যাক্টলি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই জিনিসটা এক্স্যাক্টলি কি? আমি মোবাইলটা কিনলাম 15,000 টাকায়, কয় টাকায়? তাহলে আমার মোবাইল নামক সম্পদ বাড়লো কত? আমি যখন আমার সম্পদ চিন্তা করবো, তাহলে মোবাইলটা আমার সম্পদ, আমি হাতে ঘড়ি করছি এটা আমার সম্পদ, আমার পোশাক আছে সব আমার সম্পদ না? এটা তো আমি ক্রয় করার মাধ্যমে অর্জন করছি, এটা আমার গচ্ছিত বস্তু, তাই কিনা বলো? তাহলে আমি শুধু মোবাইলটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি যে আমি একটা মোবাইল কিনছি কত টাকায়, তাহলে আমার সম্পদ কত? 15,000। আর মোবাইলটা কিনে আমি দোকানদারকে 10,000 টাকা দিছি আর 5,000 টাকা সময় নিছি যে ভাই আমি 1 মাস পর দিব। 1 মাস, এটাকে আমরা কি বলি? ব্যবসায়িক ভাষা বাদ দাও, আমরা নর্মালি তো কোনো না কোনো দোকান থেকে বাকিতে ক্রয় করি, আমরা জানি। এটাকে আমরা বাকিতে ক্রয় বলি না? যে আমি একটা মোবাইল কিনলাম কত টাকায়? 15,000 টাকায়। 15,000 টাকায় কিনে দোকানদারকে দিলাম কত? এখন 15,000 টাকার মোবাইল দোকানদারকে আমাকে 10,000 টাকায় দিবে, তো অবশ্যই এখানে কোনো শর্ত আছে। শর্তটা হচ্ছে আমি 5,000 টাকা দোকানে বাকি রাখছি, পরিচিত দোকান, তাকে আমি বলছি যে আমি 1 মাস পর বা 1 সপ্তাহ পর দিব, তাই কিনা? এই যে আমি 1 সপ্তাহ পর বা 1 মাস পর 5,000 টাকা দিব, এইটাকে আমি ব্যবসায়িক ভাষায় বা হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলবো? এটাকেই বলবো আমি দায়। দায় মানে ঋণী থাকা। দায় মানে কি? আমি একটা মোবাইল কিনছি কত টাকায়, এর মধ্যে আমি ঋণী আছি কত টাকা? এই 15,000 টাকার মধ্যে কিন্তু ঋণী আছি 5,000 টাকা। দেখো বিষয়টা, হ্যাঁ? তাহলে আমি মোবাইল কিনছি কত টাকা? 15,000 টাকা। আমি বাকি রাখছি কত? তাহলে এই 15,000 টাকার মধ্যে আপাতত আমার অংশ কত? এই 15,000 টাকার মধ্যে আমার অংশ কত? আমি নগদ টাকা দিচ্ছি কত? এই 10,000 টাকা আমার অংশ। বিষয়টা বুঝার চেষ্টা করো তুমি। আমি টোটাল কিনছি মোবাইল কত টাকায়? 15,000 টাকায়। 15,000 টাকায় মোবাইল কিনে আমি বাকি রাখছি কত? 5,000। বাকি রাখছি কত? 5,000 টাকা আমি বাকি রাখছি, তাই না? এই যে 5,000 টাকা বাকি রাখছি, এটা আমার দায় না? দায় মানে তো ঋণী থাকা। আমি তো গত ক্লাসে বলছি দায় মানে কি? দায় মানে আমি যদি কারো কাছে ঋণী থাকি, এটাকে আমরা দায় বলবো। ক্লিয়ার একদম? তাহলে আমি 15,000 টাকার মোবাইল কিনে আমি এর এগেইনস্টে ঋণী আছি কত টাকা? তাহলে আমার দায় কত টাকা? তাহলে এই 15,000 টাকার মধ্যে আমি মালিক, আমি যে মোবাইলটা কিনছি, তাহলে আমার অংশ এখন কত টাকা আছে? এখন তুমি যদি বলো স্যার 15,000 টাকাই আছে, আমার মোবাইল তো আমার,
তবে এই 15,000 টাকার ইংলিশে তুমি যে ঋণী আছো 5,000, পুরো 15,000 টাকা তো তোমার না, কারণ এই 15,000 টাকা পরে মানুষ পাবে কত? 5,000। তাহলে এই 15,000 টাকার মধ্যে আপাতত তোমার অংশ কত? এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখছো? তাহলে আমি একটা মোবাইল কিনলাম 15,000 টাকা, এটা আমার সম্পদ। সেখানে যেহেতু আমি বাকিতে 5,000 টাকার মোবাইল কিনছি, এটাই আমার দায়। দায় মানে ঋণী থাকা, আর অন্য কোনো কিছু না। দায় মানে কি? তাহলে আমার সম্পদ যদি 15,000 হয়, আমি যদি ঋণী থাকি 5,000, তাহলে এই 15,000 টাকার মধ্যে আমি মালিক, আমার অংশ কত টাকা? 10,000। তাহলে মালিকানা সত্ত্ব মানে আমি মালিক, আমার অংশকে বুঝায়। এটা মালিকানা সত্ত্ব মানে কি? মালিকের অংশ, মালিকের অংশ। একটা সহজ ভাষায় মালিকের অংশ কার উপর? কার উপর? সম্পদের উপর। কারণ সম্পদ সমান দায়িত্ব মালিকের সত্ত্ব। মালিকের অংশ কার উপর? সম্পদের উপর অধিকারকে বুঝাচ্ছে। এই সম্পদের উপর আমি মালিক, আমার অধিকার কত টাকা? তাহলে আমার যদি 15,000 টাকার সম্পদ থাকে, তাহলে আমার অধিকার কত টাকা? 10,000। আর তৃতীয় পক্ষের অধিকার কত টাকা? তাহলে দায় মানে আসলে তৃতীয় পক্ষের অধিকার। কেন? কারণ আমি এই সম্পত্তিটা 5,000 টাকায় বাকিতে কিনছি। তাহলে আমি দায় বলতে তো ঋণী থাকাকে বুঝলাম, কিন্তু আমি যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সংজ্ঞাটা প্রদান করি, তাহলে আমাকে সংজ্ঞাটা এইভাবে বলতে হবে, সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলে? দায় বলে। আর মালিকানা সত্ত্বের সংজ্ঞাটা কি দিব? সম্পদের উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলে। ঠিক আছে? এখন তৃতীয় পক্ষকে মালিক ব্যতীত অন্য কেউ, মালিক ব্যতীত অন্য কেউ। কারবার যদি অন্য কোনো ব্যক্তির কাছে ঋণী থাকে, তখন ওটাকে দায় বলা হয়। কি বলা হয়? কারণ আমি তো এটা তোমাকে ব্যক্তি দিয়ে উদাহরণ দিলাম। আসলে এই জিনিসটা এক্স্যাক্টলি প্রতিষ্ঠানের হবে। এটা সম্পদ মানে প্রতিষ্ঠানের, দায় মানে প্রতিষ্ঠানের, মালিকানা সত্ত্ব মানে মালিকের। সম্পদটাও প্রতিষ্ঠানের, দায়টাও প্রতিষ্ঠানের, মালিকানা সত্ত্ব কার? মালিকের। তাহলে সম্পদ বলতে এটা কিন্তু ব্যক্তিক সম্পদ, এটা কারবারের সম্পদ। তাহলে কারবারের সম্পদ যদি 15,000 টাকা হয়, দায় যদি 5,000 টাকা হয়, এই 15,000 টাকার মধ্যে তৃতীয় পক্ষের দাবি 5,000 টাকা, তুমি মালিক, তোমার দাবি কত? 10,000 টাকা। এটা এক্স্যাক্টলি এখন বুঝতে পারছো? তাহলে আধুনিক হিসাব বিজ্ঞান এই হিসাব সমীকরণের উপর প্রতিষ্ঠিত। ওকে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, আমরা কিন্তু এখন সাইনে প্রবেশ করি নাই। আমরা কিন্তু প্রথমে জানলাম ঘটনা, তারপরে জানলাম অনার্থিক ঘটনা, তারপরে জানলাম আর্থিক ঘটনা, সেখান থেকে জানলাম লেনদেন, সেখান থেকে জানলাম পক্ষ, সেখান থেকে জানলাম হিসাবের শ্রেণী বিভাগ, হিসাবের শ্রেণী বিভাগ, সেখান থেকে জানলাম হিসাব সমীকরণ। এবং এই জিনিসটা আমরা ফিল করার চেষ্টা করলাম, যে বাস্তবে এই জিনিসটা কি অনুভব করার চেষ্টা করলাম, তাই না? এখন আমরা হিসাব বিজ্ঞানের সাইনে প্রবেশ করব। হিসাব বিজ্ঞানে মূলত আমরা দুটো সাইন ব্যবহার করি, যেটা আমি গত ক্লাসে আলোচনা করছি, ডেবিট এবং ক্রেডিট। গণিতে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হিসাব বিজ্ঞানে তেমন ডেবিট এবং ক্রেডিট। আমরা কয়টা সাইন ব্যবহার করি? দুটো সাইন ব্যবহার করি। ঠিক আছে? এখন এই ডেবিট এবং ক্রেডিট এটা আসলে আবির্ভাব কিভাবে বা কোথা থেকে আসলো, আর ডেবিট এবং কি দ্বারা আসলে এক্স্যাক্টলি কি মিন করে বা কি বুঝায়, এটা আগে আমাকে জানতে হবে। কিন্তু আমরা না জেনে তো অঙ্কগুলো করছি এতদিন, তাই না? বলতো স্যার শিখাইছে যে অমুক ডেবিট অমুক ক্রেডিট, কিন্তু তুমি তো পাল্টা কোনো স্যারকে প্রশ্নও করো নাই। সারা ডেবিট বুঝলাম, ক্রেডিট বুঝলাম, ডেবিট জিনিসটাই তো আমি বুঝলাম। আমি যে ডেবিট করলাম কেন করলাম, আমি যে ক্রেডিট করলাম কেন করলাম, তোমরা বলো তো, কেউ এতদিন বুঝতো তোমরা যে কি জন্য আমি ডেবিট করছি, কি জন্য আমি ক্রেডিট করছি? যেমন তোমাকে একটা উদাহরণ দিই, তোমার কাছে 20 টাকা আছে, তোমার কাছে 20 টাকা আছে, আমি লিখলাম বোর্ডে 20। এই যে 20 টাকা বোর্ডে লিখলাম, এর সামনে কি কোনো সাইন আছে? কি সাইন আছে? দেখো বিষয়টা, কোন সংখ্যা সাইন ছাড়া কিন্তু নাই। তাহলে আমার এই প্লাস সাইনটা কিন্তু আমাকে দিতে হয় না, এটা অটো গণিত থেকে আমরা জানি যে শুধু যদি আমি কোনো সংখ্যা লিখি, ধরো লিখলাম আমি 100, তাহলে অটোমেটিকলি এর সামনে কি আছে? প্লাস আছে, তাই না? বলতো, তাহলে তোমার কাছে 20 টাকা আছে, আমি তোমাকে 10 টাকা দিলাম, আমি তোমাকে 10 টাকা দিলাম। এখন আমি তোমাকে যদি বলি তোমার কাছে কয় টাকা থাকবে, বলবো তো 30 টাকা। এটা সবাই বলবে স্যার এই প্রশ্নটা কেন করতেছেন, একটা পিলের বাচ্চাও তো বলবে আমাদের 30 টাকা আছে, কিন্তু এখানে একটা রহস্য আছে। তোমার কাছে 20 টাকা আছে, এটা প্লাস, তোমাকে আমি 10 টাকা দিলাম, তুমি বললা 30 টাকা। এখন আমাকে বুঝাও তুমি কেন যোগ করছো, যোগ করছো কেন, কোন শর্তে? তুমি বলবা আমার কাছে 30 টাকা আছে, কিন্তু তুমি কিন্তু ওই জায়গায় কিন্তু গিয়ে চিন্তা করবো, ঠিক আছে স্যার যে প্রশ্নটা করছে আমি এতদিন বুঝি নেই, আমি কোন শর্তে যোগ করছি, কোন শর্তে? আমরা জানি যে আমার কাছে 20 টাকা আছে, এটা কিন্তু বাড়লো, আমার কাছে কয় টাকা আছে? 20 টাকা। তুমি আমাকে 10 টাকা দিলা, তার মানে এই টাকাটা তোমার কাছে বাড়ছে, বাড়ে নাই? এখন মাথায় রাখবা, বাড়ার জন্য যদি কোনো কিছু বাড়ে, যে স্বাভাবিক যে সাইন ছিল সেটাই করতে হয়। তার মানে আমাদের ছিল কি?
প্লাস বাড়ার জন্য আমি আবার প্লাস করবো, তাই প্লাসে প্লাসে প্লাস 30 হয়েছে। যোগ করা মানে একত্রে করা, যোগ করা মানে কি একত্রে করা, একত্রে করা। তাহলে যোগ করব মানে কাকে যোগ করব এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি প্লাসকে যোগ করি তাহলে আগে প্লাস ছিল 20, এখন প্লাস 15, তাহলে এখন প্লাস হবে 35। তাহলে আমার প্লাস ছিল, কেউ আমাকে 15 টাকা দিল, তাহলে আমাদের বৃদ্ধি পেল। তো বৃদ্ধি পাওয়ার জন্য পূর্বের সাইনটা কি সেটাই করতে হবে। আরেকটা আমি এক্সাম্পল বলতে, আমার -5, আমি তোমাকে বললাম 2 টাকা যোগ করতে হবে, এটার সাথে যোগ করতে হবে, মানে 5 টাকাকে বাড়াতে হবে। তুমি কি করবা? আমি বলছি বাড়াতে হবে, বৃদ্ধি করাতে হবে। আমার -5 আছে, তুমি এটাকে 2 বৃদ্ধি করো, ওটার সাথে 2 বৃদ্ধি করো। এখন বৃদ্ধি করো মানে তুমি যদি এখন বৃদ্ধি মানে তো সবসময় যোগ করা, ওই জায়গায় তুমি কিন্তু ধরা টাকা পাও। আমি কাকে বৃদ্ধি করবো? তাহলে মাইনাস আমাকে 2 দিতে হবে, তাহলে -60 টাকা হবে। বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি কাকে বাড়াবো? মাইনাস সাইনকে বাড়াবো, তাহলে মাইনাস সাইনকে বাড়াবো বলে মাইনাস করতে হবে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, যে আমি কাকে বাড়াচ্ছি, পূর্ববর্তী সাইনকে প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস। তো প্লাসকে বাড়ার জন্য কি করবো? মাইনাসকে বাড়ার জন্য মাইনাস। এই জিনিসটা কিন্তু আমরা গণিত থেকে শিখে আসছি কিনা? হিসাব বিজ্ঞানের বিষয়টা কেমন? হিসাব বিজ্ঞানে আমরা কয়টা সাইন ইউজ করবো? 2টা সাইন ইউজ করবো। কয়টা সাইন ইউজ করবো? 2টা। এখন ডেবিট এবং ক্রেডিট মানে কি এটা থেকে জানতে হবে। ডেবিট মানে কিছুই না, আমাদের যে হিসাব সমীকরণ পেলাম, হিসাব সমীকরণ আমরা কি পেলাম? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন ডেবিট মানে হিসাবের বাম সাইড। এই হিসাব সমীকরণে বামে কি আছে? তার মানে এই সাইডটা হচ্ছে ডেবিট। ডান দিকে কি আছে? দায় প্লাস, এটা ডান দিক, ডান দিক। এই হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট মানে হিসাবের বাম দিক, ক্রেডিট মানে হিসাবের ডান দিক। এখন আমি তোমাকে যদি বলি, এই যে আমার হাতে মোবাইল, বললাম 15,000 টাকার মোবাইল, আমি লিখলাম মোবাইল 15,000 টাকা। এখন প্লাস মানে বাতিল, এখন ডেবিট ক্রেডিট। এখন এই যে মোবাইল যে 15,000 টাকা, এই মোবাইলটা আমার এই তিনটার মধ্যে কি? এই তিনটার মধ্যে কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আমি মোবাইলের কথা বলছি, মোবাইল। তুমি সম্পদ বলবা না? বলবা কিনা? এখন যদি সম্পদ বলো, এর সামনে কি সাইন আছে? এখন তো প্লাস মানে বাতিল, এখন হিসাব বিজ্ঞানে প্রবেশ করছি আমি। তাহলে সম্পদ কোন দিকে আছে? তাহলে অটো এর সামনে কি দিকে আছে? দেখো বিষয়টা, এই সাইনে প্রবেশ করলাম আমি কিন্তু অটো ডেবিট। এই যে বললাম, যেমন এখানে প্লাস মাইনাসের বিষয়টা, প্লাস অটো। তাহলে আমি কোন দিকের জিনিস বলতেছি এটা ইম্পর্টেন্ট। তাহলে আমি সম্পদ, সম্পদ কোন দিকে আছে সমীকরণের? বাম মানে হিসাব বিজ্ঞানে কি? ডেবিট। ডান মানে হিসাব বিজ্ঞানে কি? দেখছো বিষয়টা, বাম মানে ডেবিট। তাহলে আমার হাতে যে মোবাইল 15,000 টাকা, সামনে আমি কোনো সাইন লিখতাম না, এটা ডেবিট না ক্রেডিট? তাহলে তুমি কি বলবা? তাহলে এটা উজ্জ্ব আছে কিনা, গণিতের মতো উজ্জ্ব আছে কিনা? আবার আমি তোমাকে বললাম যে দায় 5,000 টাকা, দায়ের নাম আছে, আমি নামটা পড়ে যাচ্ছি, যে দায় 5,000 টাকা। দায় কোন দিকে আছে? ডান দিকে। আগে বাম ডান বুঝতে হবে। ডান মানে কি? ক্রেডিট। ডান মানে ক্রেডিট। তাহলে এখন এর সামনে কি সাইন আছে? তাহলে অটোমেটিকলি ক্রেডিট সাইন আছে। দেখো, তাহলে প্রত্যেকটা সাইন কিন্তু এখানে উজ্জ্বল আছে, তোমাকে এইটাই ফিল করতে হবে, বুঝতে হবে। এটা কিসের উপর বেস করে? বাম না ডান? বাম না। যদি সম্পদ হয়, সম্পদ কোন দিকে আছে? বাম দিকে। তাহলে দায় কোন দিকে আছে? ডান দিকে। ডান দিকে যদি দায় থাকে, তাহলে দায়ের সামনে কি সাইন আছে? অটোমেটিকলি ক্রেডিট। লেখা থাকুক বা না থাকুক। এখন আমি যদি বলি মালিকানা সত্ত্ব 5,000 টাকা বা 10,000 টাকা, মালিকানা সত্ত্ব কোন দিকে আছে? ডান মানে, তাহলে মালিকানা সত্ত্ব ক্রেডিট যে প্রকাশ করে। তাহলে দেখো, প্রত্যেকটা যদি স্বাভাবিক যে আছে, তাহলে গণিতে সাইন কয়টা? প্লাস মাইনাস গুণ যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে আমি যেমন বলছিলাম, ধরো লিখলাম আমি 10, তার সামনে কি সাইন আছে? প্লাস সাইন আছে। এই প্লাস সাইন থেকে আমরা বলতেছি হিসাব বিজ্ঞান ভাষায় জেড। তাহলে সম্পদ মানে এই ডেবিট জেড প্রকাশ করে, যেমন এটা প্লাস জেড প্রকাশ করে। সম্পদ মানে কি জেড প্রকাশ করে? দায় মানে কি জেড প্রকাশ করে? মালিকানা সত্ত্ব মানে কি জেড প্রকাশ করে? দেখছো, আমরা স্পষ্ট একদম খুব সহজে বুঝে গেলাম কে ডেবিট কে ক্রেডিট, কে ডেবিট কে ক্রেডিট। এখন ডেবিট ক্রেডিটের সূত্র আছে, বাড়া কমার বিষয়টা। যেমন এখানে বাড়া কমার বিষয়টা তোমাকে দেখালাম, যে তোমার কাছে 20 টাকা আছে, আমি তোমাকে 10 টাকা দিলাম, তুমি এখন কোন সাইন ব্যবহার করবা? এখানে সাইন ব্যবহারটা যোগ তো বুঝবা, যে আমার কাছে 20 টাকা আছে, তুমি আমাকে 10 টাকা দিলে, আমার কাছে এখন কত টাকা আছে? আমি যোগ করছি বিধায় তো আছে, তাই না? যোগটা কোন শর্তে করলাম? কারণ আমার কাছে 20 টাকা ছিল, এটা প্লাস ছিল,
তাহলে 10-এর সামনে কোন সাইন দিব? কারণ বাড়ছে যে, বাড়ার জন্য সেম সাইন ব্যবহার করবো, তাই আমি প্লাস দিব। তাই তো এখন আমি 30 টাকা। এইটা দিয়ে এখন আমি ডেবিট ক্রেডিট সূত্রে যাবো। আমার কাছে 15,000 টাকার মোবাইল আছে, 15,000 টাকার মোবাইল আছে, এর সামনে কি সাইন আছে? ডেবিট। বিষয়টা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কারণ আমার কাছে আরেকটা ব্যবহারযোগ্য ছোট মোবাইল আছে, আমি এই মোবাইলটা আবার 5,000 টাকা কিনলাম, ধরে না এই মোবাইলটা কয় টাকা কিনলাম, তাহলে আমি এর নিচে 5,000 টাকা বসাইলাম। তুমি যদি আমাকে প্রশ্ন করো তাহলে আপনার কাছে মোবাইল থাকবে কত টাকা, তাহলে আমি বলবো 20,000 টাকা। এটা তো আমরা সবাই বুঝি নাকি? কিন্তু 20,000 টাকা যে হলো, এখন তোমাকে বুঝতে হবে সাইনের বিষয়টা, যে আমার কাছে বড় মোবাইলটা ছিল 15,000 টাকা, ওটা তো আমি আগে লিখছি 15,000। এ কি ছিল? এটা অটো। আমার কাছে যে ছিল এটা ডেবিট ছিল। আমি নতুন করে ক্রয় করলাম কত? 5,000 টাকা। তাহলে মোবাইলে 5,000 টাকা নিচে নামাইলাম। এখন আমার কাছে মোট কত টাকার মোবাইল থাকলো? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর সামনে আমি কি সাইনটা দিব? আমি যোগ করার জন্য কি বললাম? একই সাইন ব্যবহার করবো। কারণ যখন যোগ বুঝাবে, যোগ কখন বুঝায়? বৃদ্ধি পেলে। বিয়োগ কখন বুঝায়? কোনো কিছু হ্রাস পেলে, কমে গেলে। এখানে আমার মোবাইল বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে আমি যোগ করবো না বিয়োগ করবো? মূল পয়েন্ট আগে ধরার চেষ্টা করবো। তুমি কাকে যোগ করবা, সাইনটা ইম্পর্টেন্ট। তুমি 15,000 টাকা ছিল, এ কি ছিল? তাহলে তোমার পূর্বের সাইনটা ডেবিট ছিল, তুমি ডেবিটকে যোগ করতেছো, যাকে তুমি যোগ করবা সেই সাইনে লিখতে হবে। তাহলে এই মোবাইলটা আমারও হবে ডেবিট। দেখছো বিষয়টা? তো ডেবিটে ডেবিটে কি হবে? যোগ হবে, অর্থাৎ ডেবিট হবে। প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে ডেবিটে ডেবিটে কি হবে? দেখছো বিষয়টা? একদম সিম্পল, গণিত থেকে আমরা বুঝতে পারবো, গণিত থেকে বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে এখন আমার কাছে মোবাইল কত হলো? ডেবিট কত হলো? এখন ধরো এটা একটা আমি আনুমানিক, আমার কাছে 2টা মোবাইল আছে। ধরো এখন এই যে 20,000 টাকা আমার কাছে মোবাইল আছে, এটা 4টা মোবাইল ধরে নাও। এই 4টা মোবাইলের মধ্যে একটা মোবাইল 2,000 টাকা, একটা মোবাইল কি 2,000 টাকা। এই যে সেই 2,000 টাকার মোবাইল, এই মোবাইলটা আমি একজনের কাছে বিক্রি করলাম। ধরো এই মোবাইলটা আমি একজনের কাছে বিক্রি করলাম, তাহলে আমার মোবাইল ছিল কত টাকা? কি যে অবস্থা ছিল? তাহলে আমি আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করছি। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি প্রশ্ন করি মোবাইলটা কেন ডেবিট জেন, মোবাইলটা এই 3টার মধ্যে কার মধ্যে পড়ে? এই প্রশ্নটা আগে বুঝতে হবে। মোবাইলটা কেন ডেবিট জেন? কারণ মোবাইলটা আমার কি, এটা আগে আমাকে বুঝতে হবে যে মোবাইলটা আমার সম্পদ না দায় না মালিকানা সত্ত্ব। না হলে আমি ডেবিট বা ক্রেডিট বুঝবো না। বুঝবো কি? তাহলে আমার কাছে যে মোবাইল গুলো আছে, ধর 4টা মোবাইল আছে, কত টাকা দাম? 20,000 টাকা। তাহলে এটা কি জের অবস্থায় আছে? কেন ডেবিট জের অবস্থায় আছে? কারণ এটা সম্পদ। সম্পদ কোন দিকে থাকে? বাম মানে ডেবিট, তাই না? এখন এই 4টা মোবাইল যে 20,000 টাকা ছিল, এখান থেকে একটা মোবাইলের দাম 2,000 টাকা, এটা আমি বিক্রি করলাম। তাহলে আমি যদি 4টা মোবাইল থেকে একটা মোবাইল বিক্রি করি, তাহলে আমার মোবাইল বাড়বে না কমবে? কমা বা বাড়ার বিষয়টা বুঝতে হবে, যে মোবাইল আমার কমবে। যদি আমার মোবাইল কমে, তাহলে এইখান থেকে বিয়োগ করতে হবে না? তুমি কাকে বিয়োগ করবা? ডেবিটকে। তাহলে এখন তোমার গণিত দিয়ে বুঝাই, তুমি প্লাস ছিল 20,000, এখান থেকে কাউকে তুমি 5 টাকা দিলে, দিছো মানে কমে যাবে না? তাহলে আমি লিখলাম, লিখবো 15 না, আমার কিন্তু প্লাসে আছে। প্রশ্ন হচ্ছে এই জায়গায় কি সাইন দেবো? কমার জন্য মাইনাস সাইন ইউজ করি আমরা। এখন প্রশ্ন হচ্ছে কমার জন্য কি সবসময় মাইনাস? সবসময় কি কমার জন্য মাইনাস? না স্যার, এখানে নির্ভর করতেছে কোন সাইন থেকে কমাবো। আমরা এই জিনিসগুলো কিন্তু গণিত করছি, ঠিক আছে, কিন্তু এইভাবে কিন্তু বুঝে আসেনি আমরা। কমে যাবে মানে সবসময় জানি মাইনাস। কিন্তু আমি যদি বলি -10, এখান থেকে তুমি 4 টাকা কমাও, কোন সাইন দিয়ে কমাবো? তুমি কি লিখবা -60, কমা মানে তো মাইনাস যাবে, তাহলে -14 হইল। -10 কে কাকে কমাবা? তাহলে তোমাকে +5 করতে হবে, তাহলে -6 হবে। বুঝছো এখন? দেখো তো, এটা তো গণিত থেকে শিখে আসছো তুমি। মাইনাস সবসময় যদি কমা মানে মাইনাস হইতো, তাহলে এখানে হলো না, হইল কি? তাহলে কমা মানে আসলে মাইনাস না, আমি কাকে কমাচ্ছি ইম্পর্টেন্ট। আমি যদি প্লাসকে কমাইতে চাই কি করবো? কি করবো? মাইনাস। আমি যদি মাইনাসকে কমাইতে চাই, তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? কমা মানে বিপরীত সাইন ব্যবহার করা। কমা মানে কি? এখন বিপরীত বলতে পূর্বের সাইনটা কি ছিল তার অপোজিট সাইন আমি ইউজ করবো। পূর্বের সাইনটা যদি প্লাস থাকে, কমার জন্য কি করবো? পূর্বের সাইনটা যদি মাইনাস থাকে, কমার জন্য প্লাস করবো। তো আমরা কিন্তু গণিত করছিলাম, এইভাবে কখনো চিন্তা করছিলাম? কখনো কিন্তু চিন্তা করিনি। দেখছো বিষয়টা? এই রহস্যের মধ্যে একটু ডেবিট ক্রেডিট আছে। তাহলে আমি কাকে কমাতে যাচ্ছি?
ডেবিট পিছনে থাকে। তো ডেবিটকে কমার জন্য তাহলে আমাদের হিসাব কিন্তু কয়টা সাইন? তাহলে ডেবিটকে কমার জন্য কি করবো? ক্রেডিটকে কমার জন্য দেখছো এমনি সূত্র আয়ত্ত হয়ে গেল যে ডেবিট ক্রেডিটটা কিভাবে হবে। আমি কাকে কমাচ্ছি, ডেবিটকে না ক্রেডিটকে? তাহলে ডেবিট মানে সম্পদ, তো সম্পদ কি যে প্রকাশ করে, তো সম্পদকে কমার জন্য কি করবা? ক্রেডিট। দেখছো দায় কি যে প্রকাশ করে, দায়কে কমার জন্য কি করবা? দেখছো অপোজিট সাইড। কমা মানে আসলে আমি আগে থেকে বলতে পারবো না, কমা মানে সবসময় ক্রেডিট, কমা মানে সবসময় ডেবিট। আমি কাকে কমাচ্ছি কি ইম্পর্টেন্ট। আমি যদি ডেবিটকে কমাই কি করবো, আমি যদি ক্রেডিটকে কমাই, সহজ না কঠিন? একদম সহজ না। কিন্তু এইভাবে আমরা কখনো চিন্তা করি নাই, প্রবলেমটা এই জায়গায় আমার। ঠিক আছে, তাহলে আমার 20,000 টাকা ছিল ডেবিট, আমি এখান থেকে একটা মোবাইল 2,000 টাকা বিক্রি করলাম। তাহলে আমি কিভাবে লিখবো দেখো, তাহলে আমার ছিল ডেবিট 20,000, এখন হিসাব দিতে তাই না? এখান থেকে আমি একটা মোবাইল বিক্রি করছি কত? 2,000। তাহলে আমি বিক্রি করছি মানে আমার মোবাইল কমবে না বাড়বে? তাহলে কমবে। কাকে কমাবো? তাহলে আমি লিখবো ক্রেডিট 2,000। তাহলে এখন ডেবিট থেকে ক্রেডিট, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমি বিয়োগ করবো না? তাহলে আমার কাছে এখন কত টাকার মোবাইল আছে? আমার ছিল কত, বিক্রি করলাম কত, তাহলে আমার হাতে এখন কত টাকা আছে? আমি লিখবো 18,000, তাই না? আগে তুমি প্লাস মাইনাস দ্বারা দেখো কোন সাইনটা বলো, তাই সামনে প্লাস দেবো না? তোমরা 6, 7 এ সাইনের যোগ বিয়োগ করো নাই, যে কোন সাইনটা বড় সেটা বসাতে হয়। প্লাস বড় হলে প্লাস, মাইনাস বড় হলে মাইনাস। তাহলে এখানে কোন সাইনটা বড়? এটা প্লাস বড়, তাই প্লাস বসাইছি। এখন তুমি প্লাস দিয়ে ডেবিট ক্রেডিট চিন্তা করো, ডেবিট কত, ক্রেডিট কত, কোন সাইনটা বড়? তাই তো সামনে হবে ডেবিট। দেখছো মানে গণিত থেকেই একদম। তাহলে আমি সম্পদকে কমার জন্য কি করতেছি? ডেবিট কমার জন্য ক্রেডিট করতেছি, কিন্তু কমার পর কিন্তু সম্পদ ডেবিট অবস্থায় থেকে যাবে। জাস্ট কমার কারণে ক্রেডিট হয়েছে, কিন্তু ডেবিট সে ডেবিট অবস্থায় থেকে যাবে। জাস্ট এখন কমাইলাম বিদায় এখন ক্রেডিট করবো, কিন্তু যখন যোগ বিয়োগ শেষ হবে আবার সে ডেবিট থাকবে না। এটা কিন্তু আমাদের মৌলিক হিসাব সমীকরণ। এখন লেখো মালিকেরা সত্য, মালিকানা সত্য 4 প্রকার, যথা 1 মূলধন, 2 উত্তোলন, 3 ব্যয়, 4 আয়। মালিকের সত্য আবার কয় প্রকার? 4 প্রকার, মূলধন, উত্তোলন, ব্যয়, আয়। দুটো লিখে বলো। এই মালিকের সত্ত্বের মূল উপাদান আছে মূলধন। মূলধন মানে মালিকের সত্ত্ব, মালিকের সত্ত্ব মানে মূলধন। এটা একে অপরে পরিপূরক, একে অপরে কি পরিপূরক। তাহলে মালিকের সত্ত্ব প্রধানত মালিকের সত্ত্ব 4 প্রকার, তার মধ্যে মূল হচ্ছে মূলধন। আর এই মূলধনকে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে এই 3টা। কখনো মূলধন প্লাস হবে, কখনো মাইনাস হবে, এটা বুঝাচ্ছি। কখনো মূলধন কি হবে? প্লাস হবে, কখনো কি হবে? মাইনাস হবে। দুটোকে লিখে রাখো। তাহলে আমরা মালিকের সত্ত্ব কত প্রকার পেলাম? 4 প্রকার, মূলধন, উত্তোলন, ব্যয়, আয়। তাহলে মালিকরা সত্ত্বের মূল উপাদান আছে মূলধন। মালিকরা সত্ত্ব যে কথা, মূলধন একই কথা। মালিকরা সত্ত্ব যে কথা, মূলধন একই কথা। আর মূলধনকে প্রভাব বিস্তারকারী উপাদান আবার 3টা, উত্তোলন, ব্যয়, আয়। এই জিনিসগুলো আমরা একা একা বুঝবো। তার আগে তোমাকে বুঝতে হবে মূলধন কি, এটাকে বুঝতে হবে না? এখন দেখা যাবে আমরা যারা এসএসসি লেভেলে কেবল প্রবেশ করি বিজনেস স্টাডি গ্রুপে, তখন কিন্তু এই জিনিসগুলো আমার কাছে একটু জটিল লাগে। তো যখন আস্তে আস্তে আমরা ভিতরে যাবো, বুঝে বুঝে শিখবো, তখন আমার কাছে এই জিনিসগুলো কিন্তু একদম সহজ হয়ে যাবে। আমাকে প্রথমে বুঝতে হবে মূলধন জিনিসটা কি। তুমি একটু চিন্তা করো যে তুমি যেমন লেখাপড়া করতেছো, তুমি লেখাপড়ার পাশাপাশি তুমি চিন্তা করতেছো তুমি ব্যবসা করবা। এবং তুমি যে কোনো ব্যবসা যদি শুরু করতে চাও, তোমার প্রথমত কি লাগবে? কি লাগবে বলো? তুমি যদি একটা ব্যবসা শুরু করতে চাও, তোমার কি লাগবে? মূলধন বলতে আগে তো মূলধন বলবো না, আগে বলবো সাধারণভাবে পুঁজি লাগবে। এটাকে পুঁজি বলে এটা আমরা। আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমাদের টাকার প্রয়োজন আছে। টাকা ছাড়া কি ব্যবসা হবে? আমার অনেক ভালো জ্ঞান আছে, আমি ব্যবসায় অনেক ভালো বুঝি, আমার অনেক আইডিয়া আছে, কিন্তু ওই আইডিয়া গুলো আমি যদি বাস্তবায়ন করতে চাই, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? সেটা টাকা বা পুঁজি। আমি পুঁজি ছাড়া আমার পরিকল্পনা কি বাস্তবায়ন করতে পারবো? তুমি বলো তো। টাকা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। তাহলে আমি যে কোনো একটা ব্যবসায় যদি শুরু করতে চাই, আমি কিন্তু পুঁজি ছাড়া পারবো না। তাহলে আমি যদি ব্যবসা শুরু করি, আমার কি লাগবে? পুঁজি লাগবে।
এই পুঁজিকে আমরা বলি মূলধন। এই পুঁজিকে আমরা কি বলি? মূলধন, পুঁজি। এখন প্রশ্ন হচ্ছে পুঁজির এখানে আবার একটু বিষয় আছে। পুঁজি মানে নিজের, এটা নিজের হতে হবে। আবার আমি ধরো 1 লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। 1 লক্ষ টাকা নিয়ে কি করলাম? একটা ব্যবসা শুরু করলাম। 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম। এই যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, এই 1 লক্ষ টাকা আমার নিজের, কারণ কোনো কিছু বলা নাই, খালি প্রশ্নে বলা আছে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে আমাকে ভাবতে হবে এই 1 লক্ষ টাকা আমার নিজের। এই যে আমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, এটি আমার পুঁজি। এটি আমার কি? এটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলতেছি মূলধন। তাহলে তুমি ব্যক্তিগত যা কিছু তোমার ব্যবসায় বিনিয়োগ করবা বা নিয়ে আসবা, এটাই তোমার মূলধন। কারণ ব্যক্তিগত যা কিছু নিয়ে আসবা, এটাই তোমার তো পুঁজি। এটা তোমার কি? তাহলে পুঁজি মানে কি? মূলধন। আরেকটা এক্সাম্পল দিই। তুমি তোমার 1 লক্ষ টাকা ব্যাংক থেকে 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলাম। দেখো বিষয়টা, তুমি তোমার 1 লক্ষ টাকা আর ব্যাংক থেকে ঋণ নিলে কত? ব্যাংক থেকে ঋণ নেওয়া তো বুঝো, ব্যাংক থেকে আমরা ঋণ নিতে পারি না। ঋণ নেওয়া মানে কি? লাভের উপর টাকা নেওয়া। লাভের উপর টাকা নেওয়া। তাহলে আমি লাভের উপর কত টাকা নিছি? এই টাকাটা আমার না ব্যাংকের? ব্যাংক। ব্যাংক আমাকে লাভের উপর দিছে। এটাকে আজীবনের জন্য দিছে না ফেরত শর্তে? এই জন্য তো এটা আমার টাকা না। এই টাকাটা কার? এইটা হচ্ছে আমার। আমার এইটা হচ্ছে ব্যাংকের। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, তাই না? আমি যদি তোমাকে বলি আমি কিন্তু মোট 1,30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, কারণ আমার টাকা কত? ব্যাংক থেকে ঋণ নিছি কত? তাহলে আমি ব্যবসা শুরু করছি 1,30,000 টাকা নিয়ে। এখানে আমি ব্যবসা শুরু করছি কত টাকা নিয়ে? তাহলে এই অনুযায়ী যদি এইটা যাই, এইটা যদি 1 লক্ষ টাকা মূলধন হয়, তাহলে 1,30,000 টাকা আমার মূলধন হবে। আগে একটু ভাবার চেষ্টা করো, আমি এখানে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছি? 1 লাখ। এখানেও তো আমি 1,30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। এটাও তো ব্যাংক থেকে নগদ টাকা নিচ্ছি আমি। আমার 1 লাখ, ব্যাংক দিছে কত আমাকে? তাহলে আমি মোট কত টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম? তাহলে এখানেও 1 লক্ষ, এখানে 1,30,000, দুটাই তো ওই টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। তাহলে আমি যদি এইটাকে পুরোটাকে মূলধন বলি, তাহলে আমাকে ওই দৃষ্টিকোণ থেকে 1,30,000 পুরোটাকে মূলধন বলতে হবে। এই জায়গায় কিন্তু ঝামেলাটা। এই জন্য কিন্তু এইখানে কথাটা যে মূলধন মানে পুঁজি। পুঁজি মানে যেটা নিজের, যেটা। তাহলে এই 1,30,000 টাকার মধ্যে তোমার নিজের কত? 1 লক্ষ। কেন নিজের 1 লাখ? কারণ 1,30,000 টাকার মধ্যে অন্যের কত? কারণ ওটা ব্যাংকের। ওটা তো ফেরত শর্তে পাইছি আমি, ওটা তোমাকে ফেরত দিতে। ওই টাকাটা আমি নিজের বলে দাবি করতে পারি না। আমি যদি বলি এই টাকাটাও আমার, এটা অন্যায় দাবি না? আসলে কি এই টাকাটা আমার? আমার না, এটা কার? আমাকে ফেরত দিতে হবে। তাহলে 1,30,000 টাকার মধ্যে আমার টাকা কত? তাই 1,30,000 টাকার মধ্যে মূলধন 1 লক্ষ টাকা। এটা বোঝা লাগবে কিনা বলো? আপনি বুঝতে পারছো? তাহলে মূলধন মানে কি? যেটা তোমার নিজের পুঁজি, এটাই তোমার মূলধন। এটা তোমার নিজের পুঁজি, এটা তোমার কি? মূলধন। ক্লিয়ার একদম? তাহলে মূলধনকে আমি সবসময় ইউজ করবো, সবসময় ইউজ করবো। মূলধন কথাটা কখন ইউজ করবো? যে আমি ব্যক্তিগত যা কিছু ব্যবসায় বিনিয়োগ করব, তখন আমি কি ইউজ করব? কিন্তু যখন ব্যক্তিগত কোনো কিছু প্রতিষ্ঠানে নিয়ে আসবো না, তখন কি লিখবো মূলধন? কখনো মূলধন লিখবো না। সবসময় কিন্তু মূলধন লিখবো না। তোমরা অলরেডি কিন্তু জাবেদা করছো, জাবেদাতে অনেক সময় মূলধন ব্যবহার করে নাই, কিন্তু তোমরা এতদিন জানতাই না মূলধন কখন ব্যবহার হয়। কি মূলধন কখন ব্যবহার হবে? যখন নিজের কোনো কিছু প্রতিষ্ঠানে কি করব? বিনিয়োগ করবো বা নিয়ে আসবো, তখন আমি কি ব্যবহার করবো? সেটা নগদ টাকা হতে পারে, সেটা যে কোনো বস্তু হতে পারে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, যে নগদ 50,000 টাকা, বাসায় একটা তোমার কম্পিউটার ছিল যার দাম 50,000 টাকা, নিয়ে তুমি একটা কম্পিউটারের দোকান শুরু করলা। তো তুমি নগদ নিছো 50,000 টাকা, তোমার বাসায় একটা কম্পিউটার ছিল, দাম কত? 50,000 টাকা। তুমি টোটাল কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলা? 1 লক্ষ টাকা। তাহলে মূলধন মানে সবসময় নগদ টাকা হবে তা না, কিন্তু তুমি ব্যক্তিগত সম্পদ ও অন্য সম্পদ নিয়ে আসতে পারো, নগদ টাকার সাথে অন্য সম্পদ নিয়ে আসতে পারো। সবগুলো সমষ্টি হবে মূলধন। মূলধন মানে নিজের পুঁজি। তাহলে এটা এখন একদম ক্লিয়ার মূলধন জিনিসটা? তাহলে মূলধন মানে কিন্তু মালিকানা সত্ত্ব, মূলধন মানে নিজের, আর মালিকানা সত্ত্ব মানে তো সম্পদের উপর নিজের অংশ। তাহলে মূলধন মানে তো নিজের জিনিস। ক্লিয়ার? এখন আমি বুঝবো উত্তোলন জিনিসটা কি। উত্তোলন, এখন আমরা বাজারে ধরো একটা ব্যবসা শুরু করছি, সেটা ব্যবসা হচ্ছে গালামালের। ব্যবসাটা কি? গালামালের। আর যদি গালামালের আমরা ব্যবসা করি, গালামালের আইটেম গুলো আমরা বুঝি সাবান, তেল, অর্থাৎ যে দ্রব্যগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, এগুলো তো নর্মালি গালামালের দোকানেই বেশি পাওয়া যায়, তাই না? এখন আমি একটা গালামালের মালিক, দোকানের মালিক,
আমি তো ব্যক্তিগত জীবনে সাবান ব্যবহার করব, তেল ব্যবহার করব, এই যে আমি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করব, আমি মালিক হয়ে ওই প্রোডাক্ট গুলো অন্য দোকান থেকে ক্রয় করব, না আমি আমার নিজের দোকান থেকে আমার বাড়িতে নিয়ে আসবো? আমি আমার নিজের দোকান থেকে বাড়িতে নিয়ে আসবো। আমার ব্যবসায় প্রতিষ্ঠানে যে হিসাব রক্ষক আছে, আমি ধরো একটা লাইফ বয় সাবান 100 টাকা যার মূল্য, আমি এই একটা লাইফ বয় সাবান আমার দোকান থেকে বাসায় নিয়ে আসলাম। আমার দোকানে তো একজন হিসাব রক্ষক আছে, এই 100 টাকার লাইফ বয় সাবান আমি নিয়ে আসলাম, আমি মালিক যে নিয়ে আসলাম, কোন কর্মচারী কি বাধা দিতে পারবে যে স্যার আপনি নিয়ে যাওয়া হবে না? কারণ আমি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, আমি চাইলে সব কিছু বাসায় নিয়ে যেতে পারি, দোকান কাছে নিয়ে যেতে পারি, কোনো কর্মচারী বাধা দিতে পারবে? কিন্তু যদি কোনো কর্মচারী তোমাকে না বলে একটা জিনিসে হাত দেয়, পারবে? ওটাকে বলবো চুরি। কর্মচারী হাত দিলে চুরি, মালিক হাত দিলে কিছু না, কারণ সব দিতে মালিকের। তাই কি বলতো? আমি মালিক, আমি 100 টাকার একটা লাইফ বয় সাবান বাসায় নিয়ে আসলাম, হিসাব রক্ষক এটা কি লিখে রাখবে না? রাখবে কিনা? তো হিসাব রক্ষক যদি লিখে না রাখে, দিন শেষে আমি মালিক, আমাকে হিসাবটা দিতে পারবে? ওই 100 টাকা তো ঘাটতি হবে, দেখো হবে কিনা। আমি যে দোকান থেকে নিজে ব্যবহারের জন্য 100 টাকার একটা লাইফ বয় সাবান আমার বাড়িতে নিয়ে আসলাম, তো হিসাব রক্ষক এইটাকে কি নামে দেখাবে? এটাকেই দেখাবে উচ্চতা। তাহলে মূলধন মানে কি? ব্যক্তিগত কোনো কিছু কারবারে নিয়ে আসা, এটা মূলধন। উত্তোলন মানে কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু নেওয়া, ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু। তাহলে আমি মালিক, কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো কিছু গ্রহণ করি, আমরা এটাকে উত্তোলন বলবো। কি বলবো? উত্তোলন। এখন বুঝতে পারছো? উত্তোলন জিনিসটা আমরা কখন ব্যবহার করবো? তুমি মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো কিছু নিবে, তখন তুমি কি ইউজ করবে? উত্তোলন হিসাব। আর মূলধন হিসাবটা তুমি কখন ইউজ করবে বা কেন ইউজ করবে? তুমি মালিক ব্যক্তিগত যা কিছু তোমার প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, তখন তুমি কি ইউজ করবে? মূলধন ইউজ করবে। এই জিনিসগুলো জানতে হবে, কখন মূলধন ব্যবহার হবে, কখন উত্তোলন ব্যবহার হবে, তাই না? না দেখে আমি বুঝতে পারবো অঙ্ক করার সময়। তাহলে মূলধন একদম ক্লিয়ার, উত্তোলন কি একদম ক্লিয়ার? উত্তোলন আমি কখন ব্যবহার করবো? আমি মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো কিছু গ্রহণ করবো বা নিব, তখন আমি কি নামে হিসাবের বইতে রেকর্ড করবো? এটা উত্তোলন নামে। ওকে, তাহলে আমরা মূলধন বললাম, উত্তোলন বললাম, বুঝলাম। আরেকটা জিনিস বলি, ধরো আমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। এই 1 লক্ষ টাকার মধ্যে আমি 1000 টাকার পণ্য বলো আর 1000 টাকা নগদ বলো আমি উত্তোলন করলাম, এর ফলে আমাদের মূলধন বাড়বে না কমবে? তুমি কত টাকা নিয়ে শুরু করছো ব্যবসায়? 1 লাখ। 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছো মানে কি? তুমি ব্যক্তিগত 1 লক্ষ টাকা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছো, তুমি প্রতিষ্ঠানে নিয়ে আসছো, প্রতিষ্ঠানে কত টাকা নিয়ে আসছো? নিয়ে এসে ব্যবসা শুরু করলাম। ব্যবসা শুরু করার পর তোমার যদি ব্যক্তিগত কোনো জিনিস প্রয়োজন হয়, তুমি কারবার থেকে নিতে পারবে না। তুমি এখন 1000 টাকার কোনো কিছু কারবার থেকে নিলে, তুমি যদি 1000 টাকার কোনো কিছু কারবার থেকে নেও, তোমার ঘাটতি তো মূলধনে হবে, তাহলে মূলধন বাড়বে না কমবে? এইটাই অ্যান্সারটা দিচ্ছি আমি। আমি যখন কারবার থেকে কোনো কিছু উত্তোলন করবো, এক্স্যাক্টলি ওটা কোথায় ইফেক্ট করবে? কোথায়? মূলধনে। কারণ এটা তো মূল এলিমেন্ট, মূলধন মানে তো পুঁজি, পুঁজি ছাড়া কি ব্যবসা হবে? তাহলে আমি যত টাকা নিয়ে ব্যবসা শুরু করি কি না কেন, এটা আমার পুঁজি না? এখন আমি যখন কোনো কিছু উত্তোলন করবো, পুঁজি বাড়বে না কমবে? পুঁজি কি হবে? কমবে। তাহলে কমাকে নর্মালি আমরা মাইনাস সাইন ধরে ইউজ করি, তাহলে কমবে মানে কি করবো? মাইনাস হলে বাদ দেবো, বিয়োগ করবো, তাই না? এখন আসবো আমরা ব্যয়। ব্যয় আর ব্যয় গুলো কি, এটা যদি আমি নর্মালি চিন্তা করি আর সংজ্ঞায় যাবো না, নর্মালি ব্যয়টা আমি এক্সাম্পল দিই। যেমন আমাদের প্রতিষ্ঠানে, ধরো আমি একটা ব্যবসায় প্রতিষ্ঠান মালিক, আমার প্রতিষ্ঠানে 4-5 জন কর্মচারী কাজ করতেছে। কর্মচারী কেন কাজ করতেছে? কিসের? টাকার বিনিময়ে। এই অ্যান্সারটা বলবো না। কর্মচারী কাজ করে, তুমি একটা প্রতিষ্ঠানে কাজ করবা, তুমি চাকরি করতেছো, তুমি কেন চাকরি করতেছো? টাকার বিনিময়ে না? তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করো, তোমাকে টাকা কখন দিবে? মাস শেষে। মাস শেষে। তো তুমি এই যে মাস শেষে যে টাকাটা পেলা, এটাকে আমরা কি নামে জানি? এটাকে কি বলি? বেতন বলি। বেতন বলি না? এটাকে তো বেতন বলি। বেতন মানে কি? যে আমি কোনো একটা পরিশ্রম করতেছি, দিন শেষে আমি যে পারিশ্রমিকটা পাবো, এটাকে আমরা কখনো বলি বেতন, কখনো বলি মজুরি। যখন আমি দৈনিক ভিত্তিতে পারিশ্রমিক পাই, তখন এটাকে আমরা বলি মজুরি। যখন আমরা মাসিক ভিত্তিতে পারিশ্রমিক পাই, তখন আমরা বলি বেতন। তাহলে বেতন এবং মজুরি জিনিসটা কি, এটা আমাকে জানতে হবে। বেতন বা মজুরি মানে যে শারীরিক মানসিক শ্রমের বিনিময়ে যে টাকাটা আমি অর্জন করি বা উপার্জন করি, এটাকে আমরা বেতন বা মজুরি নামে জানি। তাহলে তোমার প্রতিষ্ঠানে 4 বা 5 জন ধরো শ্রমিক আছে, তারা যে তোমার প্রতিষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করতেছে, কেন পরিশ্রম করতেছে?
দিন শেষে তারা টাকা পাবে, তাই তাই না? এই যে দিন শেষে তুমি তাদেরকে যে টাকাটা দিবা, এটাকে তুমি তো বলবা মজুরি বা বেতন। মজুরি বা বলবা না তুমি? এই মজুরি বা বেতন হিসাব বিজ্ঞানে ব্যয়ের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? কারবার চলে ব্যয় হচ্ছে। মাস শেষে যে তুমি কর্মচারীকে বেতন দিবা, এটা তুমি ব্যয় বলবা না? মাস শেষে তুমি যদি বাজারে ব্যবসা করো, যদি ওই দোকানটা অন্যের হয়, তুমি যদি ভাড়া নেও, মাস শেষে ঘর মালিককে কি দেওয়া লাগবে? বেতন দেওয়া লাগবে, ভাড়া দিতে হবে। এক একটা ব্যয়ের নাম তো এক এক রকম, এটা তো উদ্দেশ্যের উপর। বেতন কাকে বলবো আমি? শারীরিক মানসিক শ্রমের বিনিময়ে যে টাকাটা আমি পাবো বা দিব, এটাকে বলবো বেতন। আর আমি যে দোকানে ব্যবসায় করতেছি, যে দোকানে ব্যবসা করতেছি, যদি ভাড়া নিয়ে ব্যবসায় করি, আমাকে মাস শেষে দোকান কি দিতে হবে? তাহলে এই ভাড়াটাও তো একটা ব্যয়, কিন্তু ওটাকে তো বলবো ভাড়া। ব্যয়ের আমি এক্সাম্পল, ব্যয়ের সংজ্ঞা দিচ্ছি না। তো ব্যয়ের মধ্যে আমরা কি পেলাম? যেমন বেতন পেলাম, আমি ভাড়া পেলাম, তাই না? আর একটা সহজ এক্সাম্পল দিই। তোমার বাজারে একটা দোকান আছে, বিভিন্ন অকেশনে বা বিভিন্ন ক্ষেত্রে তুমি বাজারে যে একটা দোকান দিছো, মানুষকে তো জানাতে হবে, তাই না? জানার জন্য তুমি দেখো না বিভিন্ন সময় বিভিন্ন দোকানে তোমরা মাইকিং শুনতে পাও না, তোমরা লিফলেট বিতরণ করে পোস্টার দেখতে পাও না? যেমন তোমরা শহরে যাবা, শহরে গেলে তুমি অনেক ধরনের পোস্টার দেখবা, ফেসবুক দেখবা, তাই না? আবার তুমি টিভি যখন দেখবা, টিভিতে একটা অনুষ্ঠান দেখতেছো, অনুষ্ঠানের চেয়ে অ্যাডই বেশি। এই যে অ্যাড গুলা থেকে আমরা কি শিক্ষা নেই? আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে আমরা ধারণা লাভ করি, বা একটা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করি। কেন ধারণা দেয়? কেন ধারণা দেয়? যাতে আমি দেখে ক্রয় করার জন্য আগ্রহী হই, তাই না? তো ঠিক তেমন তোমার বাজারে যে একটা দোকান আছে, জনগণকে জানাতে হবে কিনা? জানানোর জন্য তোমাকে মাইকিং করতে হবে, তোমাকে লিফলেট ছাপাতে হবে, তোমাকে পোস্টার ছাপাতে হবে, হবে না? এই যে তুমি এই ব্যয়গুলো করতেছো, এটা কিন্তু একটা নাম আছে। এটাকে কি বলা হয় বলতো? কি ব্যয়? আমাদের মুখে সব আছে, সব জানি, কিন্তু অ্যাকাউন্টিং দিক দিয়ে যখন যাচ্ছি তখন আমার মাথা কাজ করতেছে না। কিন্তু আসলে আমি বাস্তব দিক দিয়ে আমাকে বুঝতে হবে। এটা তো বিজ্ঞাপন ব্যয়। এই বিজ্ঞাপন ব্যয়টা কারা করে? কারা করে? একটা প্রতিষ্ঠান করে না? এটা তো প্রতিষ্ঠান করে। বিজ্ঞাপনটা যে অ্যাড দেয় কার পক্ষে? মালিকের পক্ষে। তুমি যখন টিভি খুললেই লাইফবয় সাবানের অ্যাড দেখতেছো, লাখ সাবানের অ্যাড দেখতেছো, ওটা মালিকের নাম ফাঁসি হচ্ছে প্রতিষ্ঠান ইউনিলিভার লিমিটেড। কি প্রতিষ্ঠান নাম আসে না? মালিক তো এখানে প্রচার হবে না, প্রতিষ্ঠান প্রচার হবে, ঠিক আছে? তাহলে এই প্রচারণাগুলো কে চালায়? প্রতিষ্ঠান। এই প্রচারণাগুলোকেই বলা হয় বিজ্ঞাপন ব্যয়। কি বলা হয়? বিজ্ঞাপন ব্যয়। আমরা কিছু ব্যয়ের উদাহরণ পেলাম, বেতন, ভাড়া, বিজ্ঞাপন। তোমরা যখন দাঁড়া করতে পাও নাই, পাইছো, কিন্তু কই দেখ আমি প্রশ্ন করতেছি, তুমি অ্যান্সার দিলাম। প্রশ্নটা এই জায়গায়, ঠিক আছে? বেতন, ভাড়া, বিজ্ঞাপন। তবে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, পণ্য ক্রয়। পণ্য ক্রয় করলে হিসাব বিজ্ঞানে ব্যয় হয়। কেন হয় এটা ব্যাখ্যা পড়ে। পণ্য ক্রয় এটাও ব্যয়। তাহলে আমরা বললাম বেতন, আমরা বললাম ভাড়া, আমরা বললাম বিজ্ঞাপন, আমরা বললাম পণ্য ক্রয়। তাহলে কার মধ্যে পড়ে? ব্যয়ের মধ্যে পড়ে। এখন ব্যয় তুমি কোথা থেকে করবা? মূলধন থেকে। দেখো মেন তো পুঁজি, আমি কত টাকা বিনিয়োগ করছি? 1 লাখ। এখান থেকে আমি মালিক উত্তোলন করবো, কারবার ওইখান থেকে তো ব্যয় করবে। মূলধন থেকে তুমি সবকিছু করবা। তুমি একটা প্রতিষ্ঠান 10 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করবা, ওইখান থেকে তুমি এভরিথিং কাজ করবা না? করবা কিনা? ওখান থেকে পণ্য ক্রয় করবো, ওইখান থেকে কর্মচারীকে বেতন দিবা, ওইখান থেকে তুমি ঘর ভাড়া দিবা, ওইখান থেকে বিজ্ঞাপন ব্যয় প্রচার করবা। তো তুমি কোথা থেকে করতেছো? মূলধন থেকে। কোথা থেকে করতেছো? মূলধন থেকে। তাহলে মূলধন থেকে তুমি মালিক যদি উত্তোলন করো, মূলধন বাড়বে না কমবে? তাই তো তুমি মাইনাস করলা। তুমি মূলধন থেকে তো ব্যয় করবে নাকি? এরপরে মূলধন বাড়বে না কমবে? ওইখানেও কমবে। তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে মূলধন কি হবে? মাইনাস হবে। মূলধন কি হবে? মাইনাস হবে। এই মূলধনটা মাইনাস হবে। মূলধন কি হবে? তাহলে ব্যয় হলে মূলধন কি হয়? মাইনাস হয়। এখন আমরা আয় আসবো। আমরা ব্যবসা করতেছি তো মুনাফা অর্জন করার জন্য নাকি? মুনাফা কিভাবে অর্জিত হয়? আয় হওয়ার মাধ্যমে। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার মতো মুনাফা হয়। ধরো আমি 1 মাসে আমি মোট আয় করছি 1 লাখ। মোট আয় করছি কত? এটা মোট আয়। ওইখান থেকে ব্যয় করছি আমি 70,000। আয় কত? 1 লাখ। ব্যয় কত? তাহলে মাস শেষে আমার নিট লাভ কত? এইভাবে কিন্তু লাভ হয় যে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর কারবারে লাভ হবে। তাহলে আমার মোট আয় 1 লাখ, মোট ব্যয়, তাহলে আমার নিট লাভ কত? সেই আয় ব্যয়গুলো কিন্তু আমরা বুঝতেছি, এগুলো আমাদের ব্যয়। এখন আমাকে জানতে হবে আয় কোনগুলো। আয় কি? আয় সংজ্ঞাটা আমি পরে দেবো, আগে আমি এক্স্যাক্টলি বিষয়গুলো বুঝে উঠি কোনগুলো আমাদের আয়। এখন তুমি এক মালিকের কারবারে মালিক, ধরো তুমি গালামালের ব্যবসায়ী, কিভাবে আয় হবে? পণ্য বিক্রি করার মাধ্যমে না?
আমি যত বেশি পণ্য বিক্রি করবো তত কি হবে, আয় হবে। যত কম পণ্য বিক্রি করবো তত কম আয় হবে। যত বেশি বিক্রি তত আয় বেশি, যত কম বিক্রি তত আয় কম। এই জন্য তুমি বিজ্ঞাপন প্রচার করতেছো যাতে বিক্রয় বৃদ্ধি পায়। কারণ তুমি যখনই টিভি খুলবা তখন তুমি তো কোনো না কোনো প্রোডাক্টের অ্যাড পাচ্ছ। কেন অ্যাড পাচ্ছ? যাতে ওই অ্যাডটা দেখে তুমি ওই পণ্যটা ক্রয় করার সিদ্ধান্ত নাও, তাই না? বলতো বেশি অ্যাড কিসের দেখা যায়? কসমেটিক প্রোডাক্টের, কারণ মেয়েরা কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করে বেশি, নাকি? টিভি খুললেই কসমেটিক প্রোডাক্টের অ্যাড, কারণ মেয়েদেরকে তো কিনতেই হবে। নর্মালি কিনে ওটা বেশি অ্যাড পাওয়া যায় না, ওই একটা বেশি বেশি কেন দিচ্ছে? যখন তুমি টিভি দেখবা ওটা দেখে যাতে তুমি ক্রয় করার সিদ্ধান্ত নাও, ঠিক আছে? তাহলে আমরা যে বিজ্ঞাপন প্রচার করতেছি মূল পয়েন্টটা কি? বিক্রয় বৃদ্ধি করার লক্ষ্যে না? তাহলে এই বিক্রয়টা তো আমার আয়ের মধ্যে পড়ে। তাহলে আমরা একটা আয় পাইলাম, সেটা হচ্ছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় এটা কিন্তু হিসাব বিজ্ঞানে মূল আয়। তাহলে পণ্য ক্রয় করলে মূল ব্যয়, পণ্য বিক্রি করলে মূল আয়। আমি যে পণ্য বিক্রি করতেছি মানে আমার কি হচ্ছে? আয় হচ্ছে। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি, আয় হলে মূলধন বাড়বে না কমবে? আয় হলে মূলধন বাড়বে, বাড়বে না? তোমার আয় হচ্ছে, মূলধনটা কি হবে? ওখান থেকে টাকা কমে যাবে। কারণ আমি 1 লাখ টাকা থেকে উত্তোলন করলাম, মূলধন কমে গেল। 1 লাখ টাকা থেকে কর্মচারী বেতন দিলাম, ভাড়া দিলাম, বিজ্ঞাপন দেয়, প্রচার করলাম, পণ্য ক্রয় করলাম, তবে টাকাটা কমতেছে না বাড়তেছে? এখন আমি পণ্য বিক্রি করলাম, টাকাটা এখানে কমবে না বাড়বে? বাড়বে না। পণ্য বিক্রি করলাম, পণ্য দিলাম, কি নিব? টাকা নিব। তাহলে আমার এই টাকা বাড়বে না কমবে? তাহলে যখন আমার আয় হবে আমার মূলধন বাড়বে, প্লাস হবে। মূলধন কি হবে? তাহলে এখন আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের মেয়ে হচ্ছে মূলধন। যখন উত্তোলন হবে মূলধন কি হবে? মাইনাস হবে। যখন ব্যয় হবে, যখন আয় হবে প্লাস হবে। এখন আমরা যাবো বর্ধিত সমীকরণে, করে আজকে ক্লাসটা শেষ করবো, ঠিক আছে? এখন বর্ধিত সমীকরণটা দেখো। আমরা কিন্তু মৌলিক সমীকরণ পাইছি। ইংরেজিতে যেটা আমরা বলি এ সমান এল প্লাস ওই, এটা ইংরেজি তোমাদের বইয়ে ইংরেজি নাম আছে, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। অ্যাসেটের বাংলা সম্পদ, লায়াবিলিটিস এর বাংলা দায়, ওনার সিকিউরিটির বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব। এটাকে বলা হয় মৌলিক হিসাব সমীকরণ। এটাকে কি বলা হয়? এটার বর্ধিত রূপ আছে। এখন আমরা বর্ধিত হিসাব সমীকরণ দেখব। বর্ধিত সমীকরণ, বর্ধিত হিসাব সমীকরণ। তাহলে আমরা হিসাব সমীকরণের প্রথমে পাইছি সম্পদ পাইছি না? ইকুয়াল টু দায় পাইছি, হ্যাঁ, প্লাস মালিকানা সত্ত্বের বদলে কটা পাইছি? 4টা। মালিকানা সত্ত্বের মূল উপাদান মূলধন। মালিকানা সত্ত্বের মূল উপাদান কি? তাহলে মালিকানা সত্ত্বের বদলে দেখলাম মূলধন। মূলধনকে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা? 3টা। উত্তোলন, ব্যয়, আয়। আমি উত্তোলনের ক্ষেত্রে কি বললাম? মূলধন বাড়বে না কমবে? তাই মাইনাস উত্তোলন। ওইখান থেকে আসলে দেখো, ওইটা তো আগে বুঝালাম আমার। ব্যয় হলে মূলধন বাড়বে না কমবে? কমবে, মাইনাস ব্যয়। আরেকটা উপাদান আছে আয় না? আয় হলে মূলধন বাড়বে না কমবে? প্লাস আয়। আমরা বর্ধিত সমীকরণ পেলাম। এখানে কি কোনো কাজ করা যাবে? দেখো তো গণিত দিক দিয়ে, গণিতের দৃষ্টিকোণ থেকে কি কাজ করা যাবে? ডান দিকে মাইনাস আছে, ওটাকে আমি বাম দিকে আনতে পারবো না? মাইনাসটা কি হয়ে যাবে? তাহলে আমি যদি আনি তাহলে লিখতে পারি অতএব সম্পদ যোগ উত্তোলন যোগ ব্যয় ইকুয়াল টু দায় যোগ মূলধন যোগ আয়। লিখতে পারি? দেখো এইটাই এক্স্যাক্টলি বর্ধিত সমীকরণ। এখন এই বর্ধিত সমীকরণ দিকে দেখো তো তুমি কি পেলা? বামে কারাগার আছে, বামে কারাগার আছে, সম্পদ উত্তোলন। এখানে বামে হিসাব মোট কয়টা? 3টা। তাহলে আগে ছিল কয়টা? তাহলে মৌলিক হিসাব সমীকরণ ছিল 1টা, যখন বর্ধিত সমীকরণ হলো তখন কয়টা হইল? তাহলে বামে এক্স্যাক্টলি কয়টা আছে? এই 3টা ডেবিটস এর প্রকাশ করে হিসাব বিজ্ঞানে, এই 3টা ডেবিট। দেখছো ডানে কয়টা আছে? 3টা। এই 3টা হিসাব বিজ্ঞানে ক্রেডিটস এর প্রকাশ করে। তাহলে আমরা যখন মৌলিক হিসাব সমীকরণ পাইছি ওটা সাধারণত 3 প্রকার। যখন বর্ধিত করলাম হিসাব মোট কয় প্রকার হইল? কয় প্রকার আছে? 6 প্রকার। এই 6 প্রকারের মধ্যে বামে কয়টা ডানে কয়টা? বামে, ডানে। তাহলে বামের এই 3টা কি বলবো আমি? ডানের 3টাকে কি বলবো? ক্রেডিট। তাহলে বামের জিনিস যদি বাড়ে কি করব? বামের জিনিস বাড়লে ডেবিট করব। বুঝো না? প্লাসকে বাড়ার জন্য কি করতে হয়? প্লাস। প্লাসকে কমার জন্য কি করতে হয়? মাইনাসকে বাড়ার জন্য কি করতে হয়? আবার করতে হয়। মাইনাসকে বাড়ার জন্য এই জায়গায় তো খটকাটা। মাইনাসকে কমার জন্য এইটাই তো হিসাব বিজ্ঞানের সূত্র।
দেখো বিষয়টা দেখো, আমি কি বলছি, প্লাসকে বাড়ার জন্য কি করবা, প্লাসকে কমার জন্য কি করবা, মাইনাসকে বাড়ার জন্য কি করবা, মাইনাসকে কমার জন্য কি করবা, এই জায়গায় এখন চলে আসবে। ডেবিটকে বাড়ার জন্য কি করবা, দেখছো, ডেবিটকে কমার জন্য, ক্রেডিটকে বাড়ার জন্য কি করবা, কমার জন্য, বুঝতেছো না? এই জায়গায় থাকো, এইটা কি বুঝে উঠছো? এটা তো তুমি ছোটবেলা থেকে জানো। প্লাসকে বাড়ার জন্য তুমি এবার কাকে বাড়াতে বলছি আমি, ডেবিটকে। তো ডেবিটকে বাড়ার জন্য কি করবা, সেম জিনিসটা, যাকে বাড়াবে যে সাইন সেটাই তো হবে। প্লাসকে বাড়ার জন্য যদি প্লাস হয়, তো ডেবিটকে বাড়ার জন্য ডেবিট হবে না? ক্রেডিটকে বাড়ার জন্য এটা কি ডেবিট হবে? এই যে মাইনাসকে বাড়ার জন্য কি করছি, তাহলে বাড়ার জন্য তো একই সাইন, এটা বুঝতে পারছি, বাড়ার জন্য একই সাইন, প্লাস হোক আর বাড়ার জন্য একই সাইন ইউজ করতেছি। এইভাবে তো আমি মাথায় রাখি আমরা, যে গণিত যখন করছিলাম প্লাস হোক আর মাইনাস হোক, আমি যদি বাড়াইতে চাই আমাকে একই সাইন লিখতে হবে। মাইনাস হলেও একই সাইন, প্লাস হইলেও একই সাইন। তাহলে আমি কাকে বাড়াইতে চাচ্ছি, তো ডেবিটকে বাড়ার জন্য কি করবো, এই একই সাইনকে মাথায় রাখবো, তাহলে হয়ে যাবে। ডেবিটকে বাড়ার জন্য ডেবিটই করতে হবে, একই সাইন। ক্রেডিটকে বাড়ার জন্য ক্রেডিটই করতে হবে, একই সাইন। এখন আমি যদি বলি ডেবিটকে কমার জন্য, ক্রেডিটকে কমার জন্য অপোজিট সাইন। এই যে অপোজিট সাইন দেখো তো, এই যে মাইনাসকে কমার জন্য কি করছো, প্লাসকে কমার জন্য কি করছো, অপোজিট সাইন দিচ্ছ না সেম সাইন দিচ্ছ। মাইনাসকে কমার জন্য কি দিচ্ছ, প্লাস, অপোজিট সাইন দিচ্ছ না সেম সাইন দিচ্ছ। এই দেখো, এই দুটো অপোজিট সাইন, এই দুটোই দেখো সেম সাইন। তবে যখন বাড়াচ্ছি তখন সেম, যখন কমাচ্ছি তখন অপোজিট। এখন গণিতের তো হিসাব করে তো দুটো সাইন, ডেবিট আর ক্রেডিট। এখন তুমি কাকে বাড়াবা কাকে কমাবা তার উপর বেস করে তো ডেবিট ক্রেডিট হবে। এখন আমি তোমাকে যদি বলি ব্যয় বাড়লে কি হবে, কি হবে, ব্যয় কি সাইন প্রকাশ করে, এটাকে মাথায় রাখতে হবে। এই যে আগে হিসাব বিজ্ঞানে এটা মুখস্থ, হিসাব বিজ্ঞানে বামে কয়টা হিসাব এটাকে মুখস্থ রাখতে হবে, ডানে কয়টা হিসাব, তাহলে বামের হিসাবগুলো কি দিয়ে প্রকাশ করে, ডানের হিসাবগুলো কি দিয়ে প্রকাশ করে, দেখছো বিষয়টা। এখন আমি ইন্ডিভিজুয়ালি যাবো, আমি যদি বলি ব্যয় বাড়ার জন্য কি করবা, কেন ডেবিট করবা, কারণ ব্যয় কি সাইন প্রকাশ করে, ডেবিটকে বাড়ার জন্য। সম্পদ বাড়ার জন্য কি করবা, দেখছো। এখন যদি বলি সম্পদ কমার জন্য কি করবা, ব্যয় কমার জন্য কি করবা, আয় কমার জন্য কি করবা, আয় কমার জন্য আয় কি সাইন প্রকাশ করে, আগে তো স্বাভাবিক সাইনটা মাথায় রাখতে হবে। আয় কি সাইন প্রকাশ করে, কমার জন্য কি করবা, দায় কি সাইন প্রকাশ করে, কমার জন্য কি করবা, মূলধন কি সাইন প্রকাশ করে, কমার জন্য কি করবা। এই যে জিনিসটা মুখস্থ হয়ে গেল, কিন্তু এইটাই সূত্র, এইটাকে বলা হয় ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র। এইটার উপর বেস করে আমি জাবেদা করবো, আমি অন্য কিছু করবো। এই যে আমরা জাবেদা করছিলাম, এরপরে আমরা জাবেদা করবো আগামী দিন, এইটার উপর বেস করে যে আমি কাকে বাড়াবো কাকে কমাবো, কাকে বাড়াবো কাকে কমাবো, সেটা ডেবিট ক্রেডিট হবে। ডেবিট ক্রেডিট কি হবে, এইভাবে হবে যে আমি যদি সম্পদকে বাড়াতে চাই সম্পদকে ডেবিট করবো, যদি সম্পদকে কমাতে চাই ক্রেডিট করবো। মনে থাকবে? তাহলে হিসাব বিজ্ঞানে বামে কয়টা হিসাব থাকে, ডানে কয়টা হিসাব থাকে, এই জিনিসটাকে বলা হয় বর্ধিত হিসাব সমীকরণ। তাহলে বামে কি কি থাকে, সম্পদ, উত্তোলন, কিভাবে এই যে মানগুলো বসানোর পর। ডানে কে কে থাকে, মানগুলো বসানোর পর, তাই না। তাহলে বামের গুলা ডেবিট প্রকাশ করে, ডানের গুলা ক্রেডিট প্রকাশ করবে। এগুলো কি খুব মহামারী জটিল কিছু, কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়, আমরা এতদিন এই জিনিসগুলো ওইভাবে শিখিনি, তাই না বলতো। তুমি বই বাইর করে দেখো এইভাবে আছে, আমি বইয়ের বাইরে কোনো কিছু শিখাচ্ছি না। আমাদের প্রবলেম হচ্ছে তোমরা না, যারা পড়াচ্ছে তারা, টিচাররাই প্রবলেম। টিচাররা এক একটা টিচার এক এক রকম পড়াচ্ছে, আসলে তারা বই নিজে পড়ে না। যদি বই পড়তো তাহলে সঠিক শিক্ষাটাই স্টুডেন্টকে দিত। ঠিক আছে, তাহলে বাসায় গিয়ে খুব সুন্দর ভাবে এই জিনিসটা তোমরা আয়ত্ত করবা, যে এটাকে বলা হয় ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র। ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র, যে ডেবিটকে বাড়ার জন্য ডেবিট, ডেবিটকে কমার জন্য ক্রেডিটকে বাড়ার জন্য ক্রেডিট, ক্রেডিটকে কমার জন্য ডেবিট। এখন ডেবিটে কে কে আছে তাদেরকে বাড়াবা, ক্রেডিটে কে কে আছে তাদেরকে বাড়াবা, তখন ইন্ডিভিজুয়ালি যাবা। এখন সম্পদকে বাড়ার জন্য ডেবিট, উত্তোলনকে বাড়ার জন্য ডেবিট, ব্যয়কে বাড়ার জন্য ডেবিট। আবার যদি বলি সম্পদকে কমার জন্য কি বলবা, উত্তোলনকে কমার জন্য, ব্যয়কে কমার জন্য। ঠিক এই পাশে দায়কে বাড়ার জন্য, মূলধনকে বাড়ার জন্য, আয়কে বাড়ার জন্য, আবার সবাইকে দায়কে কমার জন্য, মূলধনকে কমার জন্য, আয়কে কমার জন্য। তাহলে তুমি যদি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা যদি মাথায় রাখতে না পারো, কমা বাড়া বুঝবা, মূল এইটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে।